হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 11 সেমিস্টার 2 এর অন্তর্গত ছায়া প্রকাশনের তাপ সঞ্চালন অধ্যায় থেকে মান 2 এর মোট 30টা প্রশ্ন রয়েছে। 30টা প্রশ্নের মধ্যে দুটো পার্টে করব। আজকের ভিডিওতে প্রথম পার্টটা করছি, 1 থেকে 15 নম্বর প্রশ্ন, আর এর পরের ভিডিওতে পরের সেগমেন্টে 16 থেকে 30 নম্বর প্রশ্নগুলো আলোচনা করব। ঠিক, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রিপারেশন ফর সেমিস্টার 2 ভীষণ ভালো চলছে। আজকে আমরা আলোচনা করছি মান 2। কত দূর থেকে কত দূর আলোচনা করব? 1 থেকে 15। বলতে পারো এটা হচ্ছে মান 2 এর ফার্স্ট পার্ট, #1। ওকে, বোঝা গেল? আশা করি কোনো অসুবিধা নেই। সেমিস্টার 2 এর অন্তর্গত যে তাপ সঞ্চালন অধ্যায়টা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তো বটেই, কারণ এই যে ইউনিটটা রয়েছে, এই ইউনিটটা তোমার হচ্ছে 7 নাম্বার ইউনিটের লাস্ট অধ্যায়, ইউনিট নাম্বার 7-এর লাস্ট অধ্যায়। এটা গুরুত্বপূর্ণ তো বটেই পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে, কারণ এই যে ইউনিটটা রয়েছে, এই ইউনিটটাতে মাত্র 10 নাম্বার জিজ্ঞাসা করে। সেই 10 নাম্বারের মধ্যে তোমার 10টা চ্যাপ্টার আছে প্রায় প্রায়। তার মধ্যে তো এখন উৎসৈতিক বিদ্যা ও বায়ুমণ্ডলীয় চাপটা বাদ দিয়েছে, সিলেবাসের অন্তর্গত নয়, কিন্তু তাও ছায়া প্রকাশনীতে ওই পার্টটাও কিন্তু এখনো রেখে দিয়েছে, সেটাই দেখছিলাম। তো যাই হোক, মোটামুটি আমরা ধরতেই পারি যে এই অধ্যায়টা থেকে 9টার মতো প্রশ্ন রয়েছে। তো এই নটার মতো চ্যাপ্টার রয়েছে। 9টা চ্যাপ্টার থেকে মাত্র 10 নাম্বার আসে, একটা মান 2-এর, একটা মান 3-এর, একটা মান 5-এর। ঠিক আছে, এবার ব্যাপারটা হলো যে এই যে 10 নাম্বার আসে, এই 10 নাম্বারের সব থেকে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো, সেটা হলো তোমার সান্দ্রতা পৃষ্ঠটান, আর হচ্ছে তোমার প্রথমে স্থিতিস্থাপকতা। ঠিক আছে না? স্থিতিস্থাপকতাটা আলাদা অধ্যায়। স্থিতিস্থাপকতাটা, মহাকর্ষ হচ্ছে ইউনিট নাম্বার 6, 7 হচ্ছে তোমার স্থিতিস্থাপকতা, আর 8 হচ্ছে, হ্যাঁ, স্থিতিস্থাপকতাটা আলাদা অধ্যায়। স্থিতিস্থাপকতার সাথে এটা সম্পর্ক নেই। এটা তোমার সান্দ্রতা থেকে শুরুটাই হয়, সান্দ্রতা ও পৃষ্ঠটান থেকে শুরুটাই হয়। ঠিক আছে, তো সেই দুটো অধ্যায় কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, সান্দ্রতা পৃষ্ঠটান, আর এদিকে হচ্ছে তোমার কঠিন তরল গ্যাস। তিনটের গল্প তো প্রায় প্রায় একই। সেখান থেকে আসে কোনো একটা প্রশ্ন, সান্দ্রতা পৃষ্ঠটান থেকে আসে কোনো একটা প্রশ্ন, আর হচ্ছে তোমার এদিকে তাপ সঞ্চালন। এই অধ্যায়টা এই কারণে ভীষণ গুরুত্বপূর্ণ। থার্মোমিতি ক্যালোরিমিতি থেকে একটা হয়তো দিয়ে দিল প্রশ্ন, ঠিক আছে, বা কোনো একটা প্রশ্নের কোনো একটা অংশ দিয়ে দিল হয়তো, এই টাইপের প্রশ্নগুলো জিজ্ঞাসা করে। ওকে, তাহলে তাপ সঞ্চালন যে ব্যাপারটা, সেটা ইটসেলফ একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে, সেটা তো আশা করি এতক্ষণ অব্দি বলা হলো। এবার আজকে প্রথম প্রশ্ন আলোচনা করছি। সেটা বলেছে যে একটি থার্মোমিটারের কুণ্ড চকচকে, আর অপর থার্মোমিটারের কুণ্ডটা কৃষ্ণ বর্ণ মানে কালো বর্ণ। রোদে পাশাপাশি রেখে দিলে এদের পাঠের কি তারতম্য লক্ষ্য করতে পারা যাবে? দেখো, তাহলে এবার একটু বোঝাই বিষয়টা। কারণ মান 2, মান 3, মান 5 যে সলিউশনগুলো আছে বা যে প্রশ্নগুলো আছে, তাদের কিন্তু কোনোটারই অঙ্কের পোর্শন কিন্তু নেই বললেই চলে। অঙ্ক নেই মূলত তোমাদের এই সেকেন্ড সেমিস্টার বা 4th সেমিস্টারের ছায়া প্রকাশনীতে অঙ্কের সেগমেন্টটা কিন্তু দেয়নি বললেই চলে। অঙ্ক দিয়েছে, অন্য নামে দিয়েছে, মান 2, 3, 5-এর মধ্যে কিন্তু দেয়নি। গাণিতিক প্রশ্নোত্তরের ক্ষেত্রে দিয়েছে, তারপর তোমার ওই ইয়ের ক্ষেত্রে দিয়েছে, মিক্স ব্যাগ, বেসিক নিউমেরিক্যাল, অ্যাডভান্স নিউমেরিক্যাল, এমনি নামে নামে দিয়ে দিয়েছে, যেগুলো কিন্তু আগের বছরের বইগুলোতে, মানে বিগত বছরের যে বইগুলো, সেই বইগুলোতে ওই প্রবলেম সেট 1, প্রবলেম সেট 2 এই নামে ছিল। তো তোমরা সেইগুলো আমার কিন্তু সলিউশন দেখতে পারো, সেইগুলো পড়ে আছে। আগে যখন ছায়া প্রকাশনী সলিউশন বানাতাম তখন কিন্তু পড়েই আছে। চলো তাহলে টপিকে ফেরা যাক। প্রশ্নটা করেছে যে একটা থার্মোমিটারের কুণ্ড, অর্থাৎ ভেতরে যে তরল পদার্থটা আমরা ইউজ করি, বা ওর যে গাটা, ওর যে ইয়েটা আছে, প্লেটটা আছে, মানে অংশটা রয়েছে, সেটা একটা বলছে সাদা ও চকচকে, আর একটা বলছে কৃষ্ণবর্ণ, এমনি টাইপের। তো দুটোর ক্ষেত্রে পাঠের কি পরিবর্তন হবে, এই জিনিসটা তোমার কাছে জানতে চেয়েছে। ঠিক আছে, তো দেখো এই ধরনের একই প্রশ্ন কিন্তু 4 নম্বর প্রশ্নটাতেও দিয়েছে। কি দিয়েছে? দুটি একই ধরনের ধাতব পাত্রে কিছু গরম জল রাখা হলো। একটি পাত্রের দেওয়াল খুব চকচকে ও সাদা, আর অপর পাত্রের দেওয়াল হচ্ছে অমসৃণ, মানে খসখসে রাফ, এবং তার সাথে কালো। প্রশ্নের যে মানে উত্তর দেওয়ার যে ধরন, 1 নম্বর প্রশ্ন আর তোমার হচ্ছে 4 নম্বর প্রশ্ন, এই দুটোরই ধরন কিন্তু অনেকটাই সেম।
কিরকম ভাবে সেম? এটা বুঝতে হলে বা উত্তরটা করতে হলে আমাদেরকে একটা জিনিস জানতে হবে। সেটা কি? সেটা হলো যে তাপ শোষণ ক্ষমতা, তাপ বিকিরণ ক্ষমতা। ঠিক আছে? সাদা বস্তু যারা যারা সাদা এবং চকচকে বস্তু, তারা তাপকে শোষণ করতে পারে না, প্রতিফলন করে দেয়। অর্থাৎ তারা খুব ভালো প্রতিফলক, রিফ্লেক্টর। কিন্তু কিন্তু সিনেমা টিনেমাতে ইউজ হয় দেখবে রিফ্লেক্টর। তো তারা কি? তারা সাদা রঙের হয়, চকচকে হয় সারফেসটা, যদি দেখেছো রিফ্লেক্টর কোনোদিন। তো কি বলছিলাম, হ্যাঁ, এরপর হচ্ছে যে যদি সেই সারফেসটা কালো এবং খসখসে হয় বা ধরো অমসৃণ হয়, রাফ সারফেস হয়, তাতে কিন্তু তারা ভালো তাপটাকে ধরে রাখতে পারে, ছাড়ে না সহজে। যে তাপটাকে বেশি ভালো ধরে রাখতে পারবে সে তাড়াতাড়ি গরম হবে, উষ্ণ হবে। বোঝা গেল? তার তাপমাত্রাটা বেশি শো করবে, যদি তুমি তার তাপমাত্রাটা মেজার করো বেশি শো করবে। বোঝা গেল? একদম বেসিক জিনিস। তো এখানে প্রথম যে প্রশ্নটা রয়েছে, আমি দুটোকে একসাথে সাল্টে দিচ্ছি। প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটাতে হচ্ছে একটা থার্মোমিটারের কুণ্ডলী হচ্ছে সাদা, আর আরেকটা থার্মোমিটারের কুণ্ডলী হচ্ছে কৃষ্ণ বর্ণের, মানে কালো বর্ণের। এই হলো ব্যাপার। তো এবার যদি দুটোকে তুমি মেজার করো যে কার কত টেম্পারেচারের ইনক্রিজ হলো না ডিক্রিজ হলো বা কিছু, সেক্ষেত্রে কিন্তু এই কৃষ্ণ বর্ণের যে থার্মোমিটারের কুণ্ডটা রয়েছে তার কিন্তু টেম্পারেচারের যে বৃদ্ধিটা বা পাঠ, টেম্পারেচারের বৃদ্ধিটাই তো মেজার করে। থার্মোমিটারের কাজ হচ্ছে টেম্পারেচারের পরিবর্তনটাকে মেজার করা। তো তার কিন্তু পার্টটা হবে বেশি, অর্থাৎ তার থার্মোমিটারের যে স্কেলিংটা, স্কেলিং বলছি, স্কেল বলতে পারো বাংলাতে, যেটাকে পার্ট বলছে এরা, সেটা হবে বেশি। পরিষ্কার বোঝা গেল? তার পার্ট হবে বেশি। অন্যদিকে যেটা সাদা এবং চকচকে প্রকৃতির, তার কিন্তু পার্ট হবে কম, মানে কম টেম্পারেচার শোষণ করতে পারে, ম্যাক্সিমামটাই প্রতিফলন করে দেয়, প্রতিফলিত করে দেয়। ঠিক আছে? কারণ সাদা কালারটা খুব ভালো রিফ্লেক্টর, একসেপ্টার না বা অ্যাবজর্বার না। তো এর যে স্কেল বা পার্ট, সেটা কিন্তু কি দেখতে পাবে? কম দেখতে পাবে। ক্লিয়ার? সর্টেড? 4 নাম্বারটা এখানে বলে দিচ্ছি। এটা 4 নাম্বারটা হচ্ছে যে দুটো একই ধাতু দিয়েই তৈরি, বাট একটার কালার হচ্ছে কালো, একটার কালার হচ্ছে সাদা। দুটোকেই যদি গরম করা হয় তাহলে বলছে কোনটা বেশি গরম হবে না, এই টাইপের প্রশ্ন। অপর পাত্রে কোন পাত্রে জল দ্রুত ঠান্ডা হবে? আচ্ছা, এক্ষেত্রে কিন্তু সাদাটা জিতে যাবে। কেন? ঠান্ডা হওয়া মানে কি? তাপটাকে ছেড়ে দেওয়া। তাপটাকে কি করা? ছেড়ে দেওয়া, অর্থাৎ রিলিজ করা। তাপটাকে রিলিজ করা। তো তাপটাকে সব থেকে ভালো রিলিজ কে করে? যে ভালো উত্তম প্রতিফলক হবে, অর্থাৎ ভালো রিফ্লেক্টর হবে। সেটা ক্ষেত্রে কিন্তু সাদা বা চকচকে। ও লিখে দিচ্ছি, বা কেন লিখবো, ও লিখে দিচ্ছি। সাদা ও চকচকে যে ধাতুটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু সে ভালো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ক্লিয়ার? সর্টেড? 2 নম্বর প্রশ্নে ব্যাক করি। বলা আছে যে কেটলির হাতলে বেত জড়ানো থাকে কেন? কেটলির হাতল, মানে কেটলি যখন গরম হবে তখন কেটলির হাতল সেও গরম হয়ে যাবে। কেটলির হাতল যদি গরম হয়ে যায়, তুমি কি কেটলি নামাতে পারবে? গরম হয়ে যাবে, টেম্পারেচারটা বেশি হয়ে যাবে। তুমি কি নামাতে পারবে? পারবে না। তো কেটলির হাতলে যদি আমি বেত জড়ানো থাকে, বেত, বেত মানে হচ্ছে কাঠের বস্তু। বেত তো কাঠ দিয়ে তৈরি, এবং কাঠ হচ্ছে তাপের কুপরিবাহী। কাঠ হচ্ছে তাপের কুপরিবাহী, ব্যাড কন্ডাক্টর অফ হিট। তাহলে এটা যদি হয় সেক্ষেত্রে কি হবে? তুমি ওই কেটলিটাকে ধরতে পারবে খুব ভালো। এটাই তোমার সুবিধা। এই জন্যই কেটলির হাতলে বেত জড়ানো থাকে। তাহলে জিনিসগুলো মাথায় ঢুকছে তো? এইটাই তোমাকে একটু সায়েন্টিফিক ওয়েতে উত্তরটা লিখতে হবে। কথাটা বোঝা গেল? আচ্ছা, এটার উত্তরটা একটু বলে দিই। এটা উত্তরটা একটু বলে দিচ্ছি, দেখো কি টাইপের করবে, কি টাইপের উত্তর লিখবে, কোথা থেকে শুরু করবে, স্টার্ট থেকে করবে, এন্ড কোথায় করবে, একটু বলে দিই। এখানে কোনো ম্যাথামেটিক্যাল ইকুয়েশন, ডায়াগ্রাম, চার্ট, ফর্মুলা কোনো কিছু তুমি ইউজ করতে পারবে না, কারণ নেই ইয়েটাতে। যেখানে থাকবে সেখানে করতে পারো, করতে পারো মানে কি, করবে, করলেই ভালো। এখানে যেভাবে লিখবে, যেগুলো একেবারে থিওরিটিক্যাল প্রশ্ন, কেটলির হাতলে বেত জড়ানো থাকে কেন প্রশ্ন করেছে, তুমি লিখবে কেটলির হাতলে বেত জড়ানো থাকে দাড়ি, কারণ কেটলি গরম করলে কেটলির যে হাতল সেটা গরম হয়ে যায়। কারণ কেটলি ধাতু দিয়ে তৈরি, এবং ধাতু হলো তাপের সুপরিবাহী। এখন কেটলির হাতল গরম হওয়ার জন্য কেটলির হাতল ধরা যায় না, হাত পুড়ে যায়। তাই বেত, যেটা কাঠের অংশ, তা হলো তাপের কুপরিবাহী। এই কারণে কেটলির হাতলে বেত জড়ানো থাকলে কাঠ তাপের কুপরিবাহী হওয়ায় কেটলির হাতল ধরা যায় এবং হাতে ছ্যাঁকা লাগে না।
ব্যাস, শেষ। 3 নম্বর লোহার তাপ পরিবাহিতাঙ্ক 0.15 সিজিএস ইউনিট বলতে কি বোঝো? কেটার মান দিয়েছে 0.15 সিজিএস ইউনিট, এটা বলতে কি বোঝো? ব্যাস, পরিষ্কার কথা। তো এটা বলতে আমরা এটাই বুঝি যে 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোনো ঘনকের দুই প্রান্তের ঘনকটা কি দিয়ে তৈরি হবে? লোহা দিয়ে। তাহলে বলবে 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট লোহা দিয়ে তৈরি একটি ঘনকের দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য বা দুই তলের উষ্ণতার পার্থক্য, এটা একটা তল, এটা একটা তল, দুই তলের উষ্ণতার পার্থক্য 1 ডিগ্রি সেলসিয়াস হলে, ডেল্টা টিটা যদি 1 ডিগ্রি সেলসিয়াস হয়, সব সিজিএস নিতে হবে, হলে 1 সেকেন্ড সময়ে, অর্থাৎ টিটা যদি 1 সেকেন্ড হয়, ঠিক, তখন এই 0.15 ক্যালোরি তাপ প্রবাহিত হবে। 0.15 ক্যালোরি তাপ প্রবাহিত হবে, এটার অর্থ এটাই দাঁড়ায়। 4 তো আগেই বলে দিলাম। 5 নম্বরে বলেছে যে ঘরের ভেন্টিলেটর ছাদের কাছে থাকে কেন? ওকে, ভালো জিনিস। ঘরের যে ভেন্টিলেটর আছে, বা বাংলাতে বলে ঘুলঘুলি, শুনেছ হয়তো, সেটা ওপরে থাকে কেন? দেখো, আমাদের বাড়ির যে টেম্পারেচার, সেই রুম টেম্পারেচার যদি ইনক্রিজ করে, বৃদ্ধি পায়, তাহলে বাতাস কি হয়? হালকা হয় স্যার। গরম হলে সেই জিনিসটা হালকা হবে। হ্যাঁ, হালকা যদি হয়, সে হালকা বাতাসটা যাতে বাইরে যেতে পারে, হালকা বাতাসটা যাতে বাইরে যেতে পারে, দরজা দিয়ে বা জানলা দিয়ে আমাদের ঠান্ডা বাতাস ঢোকে, ঠিক, তো সেই বাতাসটা হালকা হয় এবং হালকা হলে সে ওপরে উঠে যায়। কোথায় উঠে যায়? ওপরে উঠে যায়। তাহলে ওপরে তো তাকে যাওয়ার জন্য কোনো জায়গা থাকা চাই। ঘুলঘুলি যদি না থাকতো তাহলে সেই গরম বাতাসটা বাইরে যাবে কি করে? সেই জন্য ছাদের সামনে ঘুলঘুলি রাখা হয়। আর ঠান্ডা বাতাস যেটা, যেটা ঠান্ডা বাতাস, সে জানালা দরজা দিয়ে, জানালা কিংবা দরজা দিয়ে আমাদের রুমে প্রবেশ করে। গরম হাওয়া বাইরে গেল, ঠান্ডা হাওয়া ভিতরে ঢুকলো, ঠান্ডা ফ্রেশ বাতাস। এটার জন্য ওপরে ছাদের কাছে করা হয়। 6 নম্বর, 6 নম্বরে বলেছে চায়ের কাপ প্লেট সাধারণত সাদা ও চকচকে হয় কেন? সাদা চকচকে হলে সে ভালো রিফ্লেক্টর। সাদা চকচকে হওয়া মানে হচ্ছে গুড রিফ্লেক্টর, মানে তাপকে ভালো রকম বিকিরণ করতে পারবে, গুড রিফ্লেক্টর। এবং কি হবে? চাটা তাড়াতাড়ি ঠান্ডা হবে। ব্যাস, এটাই কারণ। চা তো তুমি ঠান্ডা করছো না, ফু দিয়ে দিয়ে ঠান্ডা করে খাচ্ছ, অত গরম তো মানে একেবারেই জ্বলন্ত চা তো খাবে না, ফু দিয়ে দিয়ে খাই আমরা, তো তাড়াতাড়ি ঠান্ডা হয়। এটা শীতকালের জন্য আবার ভালো না, শীতকালে একটু গরম থাকাই তো ভালো, আমরা সেটা এক্সপেক্ট করবো। ব্যাস, যেটা যখন কার্যকরী সেটা তখন আমাকে ইউজ করতে হবে, এটাই নিয়ম জীবনের। 7 নম্বর, গ্রীষ্মকালে পুকুরের ওপরের দিকের জল গরম হয় কিন্তু নিচের দিকের জল ঠান্ডা হয়, আর শীতকালে তার উল্টো হয়। এটা একটু বোঝাই, ব্যাপারটা যদিও সেম। এটা হলো সামার। সামারে কি বলছে? নিচের যে জলটা সেটা হচ্ছে ঠান্ডা, কোল্ড, আর ওপরের জল হট। এই হচ্ছে ব্যাপার। তো কেন হচ্ছে এটা? তো দেখো, এটা টাইমটা একটু বলে দেওয়া দরকার। বিকেল দিকের গল্পটা উল্টে যাবে, কিন্তু পাল্টে উল্টে যাবে। তো আমি দিনের বেলা আছে সেটাই ধরছি, নাহলে তো জিনিসটা ম্যাচ খাবে না। দিনের বেলা, দিনের বেলা হলে এটা অ্যাপ্লিকেবল। তো দিনের বেলা ধরো সারা দিন, কোন সকালে সূর্য উঠেছে, প্রায় 4:30-5টার দিকে সূর্য উঠে যায় গরমকালে। গরমকালে ওই যে 4:30 থেকে বা 5:30 থেকে, আমি ধরছি 4:50 থেকে ভালো রকম রোদ দিতে শুরু করেছে। সেই রোদ্রে সারাদিন জল গরম হলে গরম হলে গরম হলে তুমি হয়তো 12টার দিকে কি করলে? স্নান করতে গেলে পুকুরে, ঠিক, পুকুরে 12:30 12:30 দিকে স্নান করতে গেলে। তো এই সময়ে ওপরের যে জল, জলের তাপ পরিবাহিতা, সরি, জলের যে আপেক্ষিক তাপ সেটা অনেক উচ্চ, জলের আপেক্ষিক তাপ অনেক উচ্চ। অর্থাৎ ওপরের জল, এটা যদি আমি একটা পুকুর ধরি, তাহলে ওপরের জলের লেয়ার যে কিনা বায়ুমণ্ডলের সাথে সরাসরি কন্ট্যাক্টে আছে, সে তো প্রথমে রোদটা পাচ্ছে, নিচের জল তো পরে পাচ্ছে। তো এই রোদটার কারণে কিন্তু সে বেশি গরম হয়, ও বেশি গরম হবে অ্যাজ কম্পেয়ার টু নিচেরটা, এটাই তো এক্সপেক্টেড। কারণ ওপরেরটা কি হচ্ছে? বায়ুমণ্ডলের সাথে ডিরেক্ট কন্ট্যাক্টে থাকছে।
উইন্টারের টাইমে কি হলো? উইন্টারের টাইমে সূর্য অনেক পরে এলো। ম্যাক্সিমামটা কি? রাতের বেলা। ম্যাক্সিমামটা তো রাতের বেলা, মানে ওর বেশি অংশটা কোনটা? রাতের বেলা। সরি, রাতের বেলা, রেতার বেলা করেছি আমি আরো। রাতের বেলা। এই রাতের বেলা কি হচ্ছে? সারা রাত সূর্য নেই। সূর্য নেই মানে জল ঠান্ডা, পুরোপুরি ঠান্ডা একদম। এবার যখন সূর্য উঠলো, প্রায় ধরো ওই 6টার দিকে সূর্য উঠলো, সাপোজ এটা পিএম দিদি, যেগুলো এম হয়ে যাবে, ঠিক আছে? এটা পিএম আছে, ঠিক আছে, অসুবিধা নেই। 6টার দিকে সূর্য উঠলো। এবার ছটার দিকে যদি সূর্য উঠে, আবারও সেম কথাই বলবো, আগে তাপটা কোথায় পড়বে? ওপরের তলটাতে। সবাই এখন ঠান্ডা হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। তাপ প্রথমে কোথায় পড়লো? ওপরের তলটাতে। ওপরের তলটাতে। এবার কি হচ্ছে? ওপরের তলটাতে যে তাপ পড়লো, সেই তাপ পেলেই কি ও গরম হয়ে যাবে? না, জলের আপেক্ষিক তাপ অনেক বেশি। অর্থাৎ ও তাপ শোষণও করবে অনেকক্ষণ সময় ধরে, ও তাপ বর্জনও করবে অনেক সময় ধরে। তাহলে কি হলো? তাহলে গল্পটা হচ্ছে যে কি, এই যে ওপরের তলের তাপ, ওপরের অংশের যে তাপ, সেই ওপরের অংশের তাপ কিন্তু কি আছে? ওপরের অংশের তাপ কিন্তু কি আছে? ওপরের অংশের, যেটা বায়ুমণ্ডলের সাথে যুক্ত, যেখানে আলোক রশ্মি সরাসরি পড়ছে, সূর্যের আলোক রশ্মি, সে কিন্তু গরম হতে সময় নিচ্ছে, গরম হচ্ছে না। তাহলে উপরটাতে কি হলো? উল্টো বললাম কি? সামারে কি জিজ্ঞেস করছিল? গ্রীষ্মকালে পুকুরের ওপর দিকের জল গরম। হ্যাঁ, ওপর দিকের জল গরম, কারণ সূর্য রশ্মিটা উপরে আগে পড়ছে, ওপর দিকের জল গরম। ঠিকই লিখেছিলাম, দুধ ছাই, এটা তো নিচ লেখা আছে। হ্যাঁ, তাহলে ওপর দিকের জল এই ক্ষেত্রে হয়ে যাবে তোমার ঠান্ডা, গরম কিছুতেই হচ্ছে না। অ্যাজ কম্পেয়ার টু নিচেরটা, নিচের যে জল, যেখানে সূর্যরশ্মি পৌঁছাচ্ছে না, কিন্তু সে ওর থেকে তুলনামূলকভাবে গরম থাকছে। বলো, বোঝা গেল? এবং এই বাতাসের সংস্পর্শে আছে, একে তাড়াতাড়ি ঠান্ডা করে দেবে, এটাও একটা রিজন। যে বায়ু প্রবাহ ঘটবে ওপরটাতে, নিচেরটা তো ডিরেক্ট বায়ুমণ্ডলের সাথে নেই, গরম দুজনে একসাথে হলো, যতটুকু হলো হলো। এবার ব্যাপারটা হচ্ছে যে ওপরটা তাড়াতাড়ি ঠান্ডা হবে, ওপরটা বায়ুমণ্ডলের সংস্পর্শে আছে, বায়ু তাপের কুপরিবাহী, সোজা কথা। এটা রিজন হলো। এটাকে একটু গুছিয়ে বাগিয়ে একটু লিখতে হবে কিন্তু, ঠিক আছে? তবে নাম্বারটি পাবে। প্রয়োজন পড়লে ছবি আঁকতে পারো, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলছি, যে ছবি, ইকুয়েশন, ডায়াগ্রাম, চার্ট এগুলো যদি ইউজ করো, তাহলে লিখতে কম হবে বাবা। তোমাদের ভালোর জন্যই বলছি। কি হবে তাহলে? লিখতে কম হবে, বেশি লিখতে হবে না। এটা সায়েন্টিফিক ওয়েতে উত্তর দিতে পারবে, তাহলে কম লিখে কাজ হয়ে যাবে। অনেক জিনিস তো থাকে, অঙ্ক বাদ দিও তো, থিওরিটিক্যাল জিনিসপত্র, সেগুলো তো তুমি অঙ্ক তো করতে পারবে না যে স্যার ফর্মুলাতে বসিয়ে অঙ্ক করে দিল। অঙ্কতে কোনো গ্যাঁজানোর জায়গা নেই, কিন্তু এইগুলো যে গ্যাঁজাবে, গ্যাঁজানো নয় ঠিক, সায়েন্টিফিক ওয়েতে উত্তর দেওয়া, গ্যাঁজানে তো নাম্বার পাবে না। সেটা কিন্তু তোমাকে জানতে হবে, রাইট স্ট্র্যাটেজিটা। 7টা হয়ে গেল। 8 নম্বর। 8 নম্বরে জিজ্ঞাসা করেছে, কাঠের গুঁড়োর ভিতর বরফ রাখলে বরফ সহজে গলে না কেন? কাঠের চেয়েও কাঠের গুঁড়ো কিন্তু, কাঠের গুঁড়ো বেশি ভালো অন্তরক পদার্থ। বেশি ভালো, ভালো দিক দিয়ে আমি গ্রেটার বললাম, ঠিক আছে? এটা বোঝো, তাপ পরিবাহিতাঙ্ক বেশি নয়, কম, উল্টোটা। কাঠের গুঁড়ো বেশি ভালো কাঠের চেয়েও। কেন? কাঠের গুঁড়োর ফাঁকে ফাঁকে, পোরগুলোতে, ছিদ্রগুলোতে বায়ু ঢুকে থাকে। বায়ু হলো তাপের একটা কুপরিবাহী পদার্থ, তাই বরফটাকে গলতে অনেকটা সময় লাগে। তার জন্য কাঠের গুঁড়োর মধ্যে বরফকে রাখা হয়। এটা হলো রিজন। 9 নম্বর। 9 নম্বরে বলেছে, মহাকাশযানের বহিরাবরণ খুব চকচকে আর মসৃণ রাখা হয় কেন? অবভিয়াসলি, চকচকে, মসৃণ, সাদা, এগুলো থাকার অর্থ, চকচকে, মসৃণ কিংবা সাদা, এগুলো থাকলে কি হবে? গুড রিফ্লেক্টর। আবারও বললাম, ওই পাশে লেখা ছিল, আবার বলছি, গুড রিফ্লেক্টর। তাপটাকে ভালো রকম ভাবে বিকিরণ করে দেবে, রাখবে না। স্যার রাখলে কি হবে? ওরে, তোমার মনে হচ্ছে না যে আমরাই সূর্যের তাপ অ্যাবজর্ব করতে পারছি না, তার তো ওরা সূর্যের কাছাকাছি যাবে, এই যাবে সেই যাবে, সেখানে তো অনেক বেশি তাপ। তাহলে তাপটা যদি ও শোষণ করতে থাকে, কালো কালার হয়ে যায়, তাহলে তো তার টেম্পারেচার এতটা বেড়ে যাবে যে ভেতরের যন্ত্রাংশগুলো, মহাকাশযানের ভেতরের যন্ত্রাংশ, মানুষজন, মহাকাশচারী যারা আছে, তার তো থাকতেই পারবে না, টিকতেই পারবে না, এত গরম হবে। এই কারণে মহাকাশযানের বহিরাবরণ চকচকে, মসৃণ এবং সাদা করা হয়। তারপরে বলেছে 10 নম্বর,
রান্নার কাজে বাড়তি তামার তলদেশ যুক্ত ইস্পাতের পাত্র বেশি পছন্দসই কেন? মানে যদি একটা হাঁড়ি থেকে কড়াই থেকে যাই হোক থাকে, তার যে তলটা, তলের যে প্রলেপটা, এটা কি দিয়ে করা হয়? তামা দিয়ে করা হয়। বাকি তুমি ইস্পাতের পাত্র থাকুক, কোনো যায় আসে না, কিন্তু তলটা তামার করা হয় কেন? বিকজ তামের যে তাপ পরিবাহিতাঙ্ক এটা কিন্তু বেশি। কে তামা ইজ গ্রেটার দেন কে ইস্পাত। তাতে কি হলো? তাতে হলো ও কিন্তু তাপকে বেশি ভালো প্রবাহিত করবে। প্রবাহিত ভালো করলেও তাড়াতাড়ি গরম হবে, গরম হলে রান্নাটা জলদি হবে। পরিষ্কার কথা। অনেক জিনিস তোমরা জানো, না জানার কিছু না, আমার জাস্ট এখানে তোমাদেরকে একটু গাইড করে দেওয়াই কাজ। শীতের দিনে পাখিরা তাদের পালক ফুলিয়ে রাখে কেন? ওই পালক যদি ফুলিয়ে রাখে তাহলে ভেতরে কি ঢুকলো? বায়ু ঢুকলো। বায়ু হচ্ছে তাপের কুপরিবাহী বা অন্তরক পদার্থ। এবার অন্তরক পদার্থ হলে সেখান থেকে তাপের পরিবহনটা কম হবে। কম যদি হয় তাহলে ওই যে পাখিটার যে নিজের শরীরের যে তাপ সেটা কম প্রবাহিত হবে এবং পাখিটা গরম থাকবে। ব্যাস এটাই, টেম্পারেচার কম লুজ করবে। 12, শীতকালে কালো রঙের এবং গ্রীষ্মকালে সাদা রঙের জামা পরা আরামদায়ক কেন? কারণ শীতকালে তুমি চাইবে যে গুড রিসেপ্টার হোক বা গুড অ্যাবজর্বার হোক, উত্তম শোষক পদার্থ হোক। এটা কখন চাইবে? উইন্টারে চাইবে, কারণ তাপটা যত শোষণ করে রাখে ততই ভালো। আর সামারে কি চাইবে? কি চাইবে? যাতে তাপটা শোষণ করে থাকে, ঘেমে অস্থির হয়ে যাবে, তো সেখানে চাইবে গুড রিফ্লেক্টার। অর্থাৎ সামারে যেন তাপটা, আমার শরীরের যে তাপ আছে সেই তাপটা যেন চটপট বাইরে বেরিয়ে যায়, এটাই তোমার কামনা থাকবে, এটাই তোমার এক্সপেকটেশন থাকবে। সেই কারণে আমরা শীতকালে হালকা কালারের বা সাদা রঙের জামা কাপড় পরে থাকি, যাতে আমাদের শরীরের তাপ বা শরীর থেকে নির্গত তাপ, এটা বলা ভালো, তাড়াতাড়ি বায়ুমণ্ডলে বা পরিবেশে মিশে যেতে পারে, পরিবেশে চলে যেতে পারে। অন্যদিকে শীতকালে আমাদের শরীরের তাপ যাতে পরিবেশে বেশি না চলে যায় এবং আমাদের ঠান্ডা যাতে না অনুভূত হয়, সেই কারণে গাঢ় কালারের জামা কাপড় পরা সুবিধাজনক। 13 নম্বর, 13 নম্বরে কি বলছে দেখো, স্থলবায়ু রাতে আর সমুদ্রবায়ু দিনে প্রবাহিত হয় কেন? এটা আমি বললাম, ইয়েতে আমি ডিটেলে বলে দিলাম এটা। 7 নম্বর, কোশ্চেন নম্বর 7, কোশ্চেন নম্বর 7 এখানে একটু দেখো, ভালো করে এক্সপ্লেন করে দিয়েছি, বুঝে যাবে। এবার হচ্ছে 14 নম্বর, 14 নম্বরে বলেছে তাপ সঞ্চালনের জন্য সবচেয়ে দ্রুত পদ্ধতিটির নাম কি? কোন ধাতুর তাপ পরিবহন ক্ষমতা সবচেয়ে বেশি? ধাতু বলেছে কিন্তু, ঠিক আছে। তো রূপার হচ্ছে কিন্তু তাপ পরিবহন ক্ষমতা সবচেয়ে বেশি, তামার চেয়েও রূপা সবচেয়ে বেশি হাইস্ট পজিশনে আছে। আর যদি বলতো যে অপরিবাহীর মধ্যে, তাহলে হতো হিরে, বা অধাতুর মধ্যে, সরি অধাতুর মধ্যে, তাহলে হতো হিরে। অপরিবাহী কেন হবে? আর কোন পদ্ধতিতে তাপ দ্রুত সঞ্চালিত হয়? বিকিরণ পদ্ধতি, অবভিয়াসলি। সূর্য থেকে তো 8 মিনিটে আমাদের এখানে আলো চলে আসে। 15 নম্বর, না ও শেষই হয়ে গেল, দেখো বলেছে যে আদর্শ তাপ পরিবাহীর ক্ষেত্রে কে এর মান কত? তো যে আদর্শ তাপ পরিবাহী হবে তার কে এর মানটা কত হবে বলে মনে করো তোমরা? অবভিয়াসলি অসীম হবে, তত ভালো তাপ পরিবহন করবে, তাপ ফ্লো করবে। আর এর সাথে একটা অংশ দিয়েছে, তাপ পরিবহনের ক্ষেত্রে তাপমাত্রা নতি ঋণাত্মক না ধনাত্মক কোনটা হয়? তো উত্তরটা হবে ঋণাত্মক হয়। কারণটাও একটু উল্লেখ করে দেবে, যতই তোমাকে 1 মার্ক দিক তুমি উল্লেখ করে দেবে এখানে, এটাই তোমাকে আলাদা বানাবে আর 5টা ছাত্রছাত্রীর থেকে। তো ঋণাত্মক হয় কেন? ঋণাত্মক হয় কারণ, এইভাবে লিখবে, একটু লিখে দিই, কারণ তাপমাত্রা বেশি থেকে কমের দিকে তাপ প্রবাহিত হয়। তাপমাত্রা বেশি থেকে কমের দিকে তাপ প্রবাহিত হয়, তাই তো? তাপ কোন দিক থেকে কোন দিকে হয় প্রবাহিত? উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে। আর আমরা উষ্ণতার নতি কিভাবে নিই? উষ্ণতার নতি বা নতিমাত্রা যাই বলো, সেটা হয় ডি ক্যাপিটাল টি ডিভাইডেড বাই ডি এল। অর্থাৎ ধরো যে এটা একটা তার আছে, এই তারটার এটা হচ্ছে এল লেন্থ, এই এল লেন্থের দুই প্রান্তে উষ্ণতা, এক প্রান্তে উষ্ণতা হচ্ছে তোমার T1, এক প্রান্তে উষ্ণতা হচ্ছে T2। তো তাপ যদি এইভাবে প্রবাহিত হচ্ছে T1 থেকে T2, তাহলে ডেফিনেটলি মিন যে T1টা বড়, T2টা ছোট। এবার যখন আমরা কোনো কিছুর টেম্পারেচার ডিফারেন্স নিই বা যে কিছুরই ডিফারেন্স নিই, আমরা অন্তিম মাইনাস প্রাথমিক নিই সর্বদা। সর্বদা তাপ তো ওখান থেকে হবে না, হট বডি থেকে কোল্ড বডি থেকে, বা হট
পোর্শন থেকে কোল্ড পোর্শনের দিকে। তাহলে গল্পটা কি হচ্ছে, এইরকমই নি, অন্তিম মাইনাস প্রাথমিক। আর অন্তিম অলওয়েজ কম হবে না প্রাথমিকের থেকে, অলওয়েজ হবে। তাহলে যদি আমি এটার করি, এটার ভ্যালুটা কি হবে, লেস দেন 0, মানে নেগেটিভ হবে। তো এই কারণে তাপমাত্রার নতিমাত্রা ঋণাত্মক হয়, ঋণাত্মক হয়। দ্যাটস ইট। বলো, বোঝা গেল? 15টা প্রশ্ন এখানে হলো আমাদের শেষ। সেমিস্টার 2 এর তাপ সঞ্চালন মান 2 ফার্স্ট পার্ট 15টা প্রশ্ন এখানে করলাম শেষ। এর পরের ভিডিওতে আমরা বাকি 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।